মহাবিশ্বের বিশালতার মাঝে এক ছোট্ট স্থান হলো আমাদের চাঁদ। যখন আমরা রাতের আকাশে তাকাই, তখন চাঁদ যেন এক রহস্যময় মণি হয়ে আমাদের চোখে ধরা দেয়। প্রাচীনকাল থেকেই মানুষ চাঁদের সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। কবিতা, গল্প এবং বিজ্ঞান সর্বত্রই চাঁদ এক অনন্য স্থান দখল করে রেখেছে। হাজার হাজার বছর ধরে মানুষ এই চাঁদকে শুধু দেখেছে, কল্পনা করেছে। চাঁদকে ঘিরে তৈরি হয়েছে বহু রহস্য, বহু বিশ্বাস। কিন্তু এমন এক সময় এলো যখন মানুষ শুধু কল্পনা করেই বসে থাকলো না, তারা সিদ্ধান্ত নিল চাঁদে পৌঁছবে। প্রযুক্তির সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করে বিপুল পরিশ্রম এবং জ্ঞানের আলোকে মানুষ প্রথমবারের মতো সেই দূর গন্তব্যে পা রাখে। চাঁদে পৌঁছানোর গল্প শুধু বিজ্ঞানের অগ্রগতির গল্পই নয়, এটি মানুষের ইচ্ছা শক্তি, সাহস এবং সীমাহীন কল্পনার অবিশ্বাস্য এক গল্প। আজ আমরা জানব চাঁদে যাওয়ার সেই অবিশ্বাস্য যাত্রার গল্প। কতজন মানুষ চাঁদে গিয়েছেন, কেমন ছিল সেই যাত্রা, আর সেই যাত্রার পেছনের গল্পগুলোই বা কেমন ছিল। আমরা ফিরে তাকাবো সেই চন্দ্রাভিযানের ইতিহাসের দিকে, যা মানব সভ্যতার একটি বড় মাইল ফলক। আপনারা দেখছেন তথ্য তরণী। এই চ্যানেলে আমরা আপনাদের সামনে উপস্থাপন করি বিভিন্ন অজানা এবং চমকপ্রদ তথ্য, বিজ্ঞানের বিস্ময়, ইতিহাসের আলোচ্য ঘটনা এবং আধুনিক বিশ্বের অগ্রগতির নানা গল্প নিয়েই আমাদের এই প্ল্যাটফর্ম। যারা সত্যিকারের জ্ঞান পিপাসু এবং প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখতে ভালোবাসেন, তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবার। আমাদের সঙ্গেই থাকুন। যদি আপনারা নতুন কিছু জানতে ভালোবাসেন আর আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আজকের এই বিশেষ পর্বে আমরা আপনাদের নিয়ে যাব সেই মহাকাশ অভিযানের গল্পে, যা মানব জাতিকে এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল। আসুন জানি সেই ঐতিহাসিক অভিযানের প্রতিটি চমকপ্রদ তথ্য। সেগমেন্ট 1, চাঁদে যাওয়ার স্বপ্ন। মানুষের চাঁদে যাওয়ার ইচ্ছা আদিকাল থেকেই আমাদের কল্পনার জগৎকে বিস্ময়ে ভরিয়ে রেখেছে। চাঁদ ছিল প্রাচীন সভ্যতার জন্য রহস্যের আধার। মেসোপটেমিয়া, মিশর এবং ভারতীয় সভ্যতার মতো অনেক প্রাচীন সংস্কৃতিতেই চাঁদকে দেবতা হিসেবে পুজো করা হতো। চাঁদের বিভিন্ন রূপ, এর কালো দাগ এবং এর গতি দেখে মানুষ বিভিন্ন মিথ তৈরি করেছিল। পরবর্তী সময়ে গ্রিক দার্শনিক এবং জ্যোতির্বিজ্ঞানীরা চাঁদকে আরো গভীরভাবে গবেষণা করেন। অ্যারিস্টটল চাঁদের আকৃতি নিয়ে ধারণা দিয়েছিলেন, আর গ্যালিলিও প্রথম চাঁদকে দূরবীন দিয়ে পর্যবেক্ষণ করে জানান এটি পৃথিবীর মতোই কঠিন পৃষ্ঠের এক উপগ্রহ। ধীরে ধীরে এই ধারণা জন্মায় যে চাঁদ হয়তো শুধু দূর থেকে দেখার জায়গায় নয়, বরং একদিন সেখানে হয়তো যাওয়া সম্ভব হবে। তবে বাস্তবিকভাবে চাঁদে যাওয়ার স্বপ্নকে সম্ভব করার কথা প্রথম উপস্থাপিত হয় 19 শতকের শুরুর দিকে, যখন বিজ্ঞানীরা রকেট প্রযুক্তির সম্ভাবনা নিয়ে গবেষণা শুরু করেন। বিজ্ঞানী কনস্টান্টিন সিলভস্কি এবং রবার্ট গডার্ড চাঁদে যাওয়ার রকেট তৈরির প্রথম ধাপগুলোর কাজ শুরু করেন। কিন্তু সত্যিকার অর্থে চন্দ্রাভিযানের যাত্রা শুরু হয় 20 শতকের মাঝামাঝি। এটি ছিল স্নায়ুযুদ্ধের যুগ, যখন দুই মহাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন মহাকাশ অভিযানে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত। 1957 সালে সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক 1 নামক প্রথম স্যাটেলাইট মহাকাশে পাঠায়, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ছিল এক বিশাল চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে 1961 সালে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি এক ঐতিহাসিক ঘোষণা দেন। তিনি বলেন,
এই দশকের মধ্যেই আমরা মানুষকে চাঁদে পাঠাবো এবং নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনব। এটি শুধু একটি বিজ্ঞান প্রকল্প ছিল না, এটি ছিল জাতীয় গৌরবের প্রশ্ন। এই ঘোষণা থেকেই শুরু হয় মহাকাশ অভিযানের এক অবিস্মরণীয় প্রতিযোগিতা, যা আমরা চীনি স্পেস রেস নামে চিনি। এই ঘোষণা থেকেই শুরু হয় মহাকাশ অভিযানের এক অবিস্মরণীয় প্রতিযোগিতা। চাঁদে পা রাখা মানে ছিল এক নতুন অধ্যায়ের সূচনা। কিন্তু এই স্বপ্নের পথে কতটা শ্রম, সময় এবং প্রযুক্তি লেগেছে তা আমরা পরবর্তী সেগমেন্টে বিশদভাবে জানব। সেগমেন্ট 2, প্রথম চন্দ্রযাত্রা, অ্যাপোলো 11। চাঁদে যাওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাসার অ্যাপোলো প্রোগ্রাম। এই প্রোগ্রামের চূড়ান্ত সাফল্য ছিল অ্যাপোলো 11 মিশন। 1969 সালের 16 জুলাই অ্যাপোলো 11 উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে। এটি ছিল 3 ব্যক্তির মিশন: নীল আর্মস্ট্রং, বাজ অলড্রিন এবং মাইকেল কলিন্স। মহাকাশ যানটি উৎক্ষেপণের মুহূর্তটি ছিল পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের জন্য এক বিস্ময়ের দৃশ্য। চাঁদে যাওয়ার জন্য রকেটটি ব্যবহার করেছিল স্যাটার্ন ভি, যা তখন পর্যন্ত তৈরি সবচেয়ে শক্তিশালী রকেট। প্রায় 4 দিন মহাকাশে যাত্রার পর 20 জুলাই 1969 সালে অ্যাপোলো 11 চাঁদের বুকে অবতরণ করে। এই অভিযানে ঈগল নামে লুনার মডিউলটি চাঁদের মাটিতে সফলভাবে নেমে আসে। যখন নীল আর্মস্ট্রং মডিউল থেকে বেরিয়ে প্রথমবার চাঁদের পৃষ্ঠে পা রাখেন, তখন পুরো পৃথিবী যেন দম বন্ধ করে সেই ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী হয়েছিল। আর্মস্ট্রং তার সেই বিখ্যাত বাক্যটি উচ্চারণ করেন, "দিস ইজ ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড"। এই বাক্যটি শুধু মহাকাশ গবেষণার নয়, বরং মানবজাতির সাহস এবং সাফল্যের এক প্রতীক হয়ে দাঁড়ায়। নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন চাঁদে 21 ঘন্টা 36 মিনিট সময় কাটান। এর মধ্যে তারা 2 ঘন্টা 15 মিনিট হেঁটে হেঁটে চাঁদের মাটিতে নমুনা সংগ্রহ করেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালান। চাঁদের পৃষ্ঠে তারা একটি মার্কিং পতাকা স্থাপন করেন এবং একটি সাইনবোর্ড রেখে আসেন, যেখানে লেখা ছিল, "আমরা শান্তির বার্তা নিয়ে পৃথিবীর মানুষ হিসেবে এখানে এসেছি"। অন্যদিকে মাইকেল কলিন্স কমান্ড মডিউলে থেকে পুরো মিশন পর্যবেক্ষণ করেন। তিনি চাঁদের কক্ষপথে একা অবস্থান করেন, যা ছিল মিশনের অন্যতম জটিল দায়িত্ব। অ্যাপোলো 11 শুধু একটি বিজ্ঞান মিশন ছিল না, এটি মানুষের জন্য চাঁদকে স্পর্শ করার প্রথম অভিজ্ঞতা। প্রথম চন্দ্রযাত্রার গল্প এখানেই শেষ নয়। এই অভিযানের পর আরও অনেক অভিযান পরিচালিত হয়েছে, যা আমরা পরবর্তী সেগমেন্টে বিস্তারিত জানব। সেগমেন্ট 3, পরবর্তী অভিযানের ধারাবাহিকতা। অ্যাপোলো 11 ঐতিহাসিক সাফল্যের পর নাসা আরও 5টি মিশন পরিচালনা করে চাঁদের বিভিন্ন অঞ্চলে অভিযান চালায়। এই অভিযানগুলো শুধুমাত্র মানুষকে চাঁদে নিয়ে যাওয়া নয়, বরং চাঁদের গঠন, ভূতত্ত্ব এবং এর বৈজ্ঞানিক বৈশিষ্ট্য সম্পর্কে আরও গভীর তথ্য সংগ্রহের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাপোলো 12, 1969। অ্যাপোলো 11-র মাত্র 4 মাস পর 1969 সালের 14 নভেম্বর অ্যাপোলো 12 উৎক্ষেপণ করা হয়। এই মিশনে চার্লস কনরাড এবং অ্যালেন বিন চাঁদের মাটিতে অবতরণ করেন। তারা চাঁদের একটি নির্দিষ্ট অংশে অবতরণ করেন, যা ছিল পূর্ব পরিকল্পিত। এই অভিযান ছিল আরও নিখুঁত এবং পরিকল্পিত। কনরাড মজা করে চাঁদে পা রাখার সময় বলেন, "আমার জন্য এটি ছোট পা, কিন্তু হয়তো নীলের চেয়ে একটু বড়"। এটি ছিল অ্যাপোলো 11-র বিখ্যাত উক্তির প্রতি একটা মজার ইঙ্গিত। অ্যাপোলো 12 মিশনের একটি বড় লক্ষ্য ছিল চাঁদে স্থাপিত আগের একটি রোবোটিক
স্পেসক্রাফট সার্ভেয়ার-3 এর নমুনা সংগ্রহ করা। কনরাড এবং বিন প্রায় 7.5 ঘন্টা চাঁদের মাটিতে হাঁটেন এবং বিভিন্ন রক ও মাটির নমুনা সংগ্রহ করেন। এই মিশনে মোট 34 কেজি নমুনা পৃথিবীতে আসে। অ্যাপোলো 12 প্রমাণ করে যে নাসার লুনার ল্যান্ডিং প্রযুক্তি আরো নিখুঁত হয়ে উঠেছে। অ্যাপোলো 14 1971 1971 সালের 31শে জানুয়ারি উৎক্ষেপণ করা হয় অ্যাপোলো 14। এই মিশনের নেতৃত্ব দেন অ্যালান শেপার্ড, যিনি ছিলেন মহাকাশে যাওয়ার প্রথম আমেরিকান। শেপার্ড এবং এডগার মিচেল চাঁদের মাটিতে অবতরণ করেন এবং তারা ফ্রা মৌরো নামের একটি অঞ্চলে গবেষণা চালান। এই অঞ্চলটি আগে অ্যাপোলো 13 মিশনের লক্ষ্য ছিল, তবে সেই মিশন বাতিল হয়ে যায়। অ্যাপোলো 14 মিশনের অন্যতম মজার ঘটনা ছিল যখন শেপার্ড চাঁদের ওপর গল্ফ বল মারেন। তিনি তার সঙ্গে একটি গল্ফ ক্লাবের হেড নিয়ে যান এবং সেটি একটি লুনার টুলের সঙ্গে জুড়ে দেন। তিনি একটি বল মেরে বলেন, এটি অনেক দূর গেছে। চাঁদের কম মাধ্যাকর্ষণের কারণে গল্ফ বলটি অনেক দূর পর্যন্ত গিয়েছিল। এই ঘটনা চাঁদের মাটিতে প্রথম খেলাধুলার ইতিহাস রচনা করে। তারা চাঁদে প্রায় 33 ঘন্টা অবস্থান করেন এবং 42 কেজি রক এবং মাটির নমুনা সংগ্রহ করেন। এই মিশন নতুন ধরনের রক এবং মাটির গঠন শনাক্ত করতে সহায়তা করেছিল, যা চাঁদের উৎপত্তি সম্পর্কে নতুন তথ্য সরবরাহ করে। অ্যাপোলো 15 1971 অ্যাপোলো 15 ছিল চন্দ্রাভিযানের একটি বড় মাইলফলক। এটি প্রথম মিশন যেখানে ব্যবহার করা হয়েছিল লুনার রোভার ভেহিকল। 1971 সালের 26 জুলাই মিশনটি উৎক্ষেপণ করা হয় এবং ডেভিড স্কট এবং জেমস আরউইন চাঁদের হ্যাডেল অ্যাপেনিন অঞ্চলে অবস্থান করেন। লুনার রোভার ব্যবহার করার মাধ্যমে চাঁদের পৃষ্ঠে গবেষণা আরও সহজ হয়ে ওঠে। স্কট এবং আরউইন চাঁদের মাটিতে মোট 28 কিলোমিটার দূরত্বে ভ্রমণ করেন, যা ছিল আগের মিশনের তুলনায় অনেক বেশি। তারা পাহাড়ি অঞ্চল এবং উপত্যকা পর্যবেক্ষণ করেন, যা চাঁদের ভূতত্ত্ব সম্পর্কে গভীর ধারণা দেয়। এই মিশনের আরও একটি বড় ঘটনা ছিল যখন স্কট চাঁদে একটি গ্যালিলিও পরীক্ষা করেন। তিনি একটি হাতুড়ি ও একটি পালক একসঙ্গে মাটিতে ফেলেন। দুটি বস্তুই একই সময়ে মাটিতে গড়িয়ে পড়ে, যা প্রমাণ করে যে মাধ্যাকর্ষণের ক্ষেত্রে ভর কোনো প্রভাব ফেলে না। এই পরীক্ষাটি পৃথিবীর বাইরে প্রথমবার পরিচালিত হয়। অ্যাপোলো 16 1972 1972 সালের 16 এপ্রিল উৎক্ষেপণ করা হয় অ্যাপোলো 16। এই মিশনে জন ইয়ং এবং চার্লস ডিউক চাঁদের পাহাড়ি অঞ্চল ডেসকার্টেস অঞ্চলে অবতরণ করেন। এটি ছিল চাঁদের একটি ভিন্ন ধরনের অঞ্চল নিয়ে গবেষণার প্রথম সুযোগ। ইয়ং এবং ডিউক চাঁদের মাটিতে 20 ঘন্টারও বেশি সময় ব্যয় করেন এবং প্রায় 96 কিলোমিটার দূরত্ব ভ্রমণ করেন। তারা চাঁদে বিভিন্ন পাথরের নমুনা সংগ্রহ করেন। চাঁদের ভূতাত্ত্বিক ইতিহাস বোঝার জন্য বেশ কিছু পরীক্ষা পরিচালনা করেন। অ্যাপোলো 16 মিশনের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে যে চাঁদের পাহাড়ি অঞ্চলগুলো মূলত আগ্নেয়গিরির কার্যকলাপের কারণে তৈরি হয়নি, বরং এটি প্রভাবিত হয়েছে মহাকাশের বিভিন্ন বস্তুর সংঘর্ষে। অ্যাপোলো 17 1972 চাঁদে মানুষের সর্বশেষ অভিযান ছিল অ্যাপোলো 17। এটি 72 সালের 7 ডিসেম্বর উৎক্ষেপণ করা হয়। এই মিশনের নেতৃত্ব দেন ইউজিন সারনান, যিনি চাঁদে পা রাখা শেষ ব্যক্তি। তার সঙ্গে ছিল জিওলিস্ট হ্যারিসন স্মিথ, যিনি চাঁদে যাওয়া প্রথম বিজ্ঞানী। এই মিশনে চাঁদের ভ্যালি অব টরাস লিস্ট্রো নামক অঞ্চলের গবেষণা চালানো হয়। সারনান এবং স্মিথ লুনার রোভারের ব্যবহার করে 30 কিলোমিটারেরও বেশি দূরত্ব ভ্রমণ করেন।
প্রায় 22 ঘন্টা হাঁটেন এবং বিভিন্ন পরীক্ষা চালান। অ্যাপোলো 17 মাধ্যমে নাসা চাঁদ সম্পর্কে যে তথ্য সংগ্রহ করে তা ভবিষ্যৎ গবেষণার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করে। ইউজিন সারনান তার চাঁদে পা রাখার সময় বলেন, আমরা ফিরে আসব, যা আজও মানব জাতির ভবিষ্যৎ চন্দ্রাভিযানের প্রতিশ্রুতি হিসেবে ধরা হয়। এই 5টি মিশন শুধু চাঁদ নিয়ে গবেষণা নয়, বরং মানব জাতির অদম্য ইচ্ছা শক্তির একটা দৃষ্টান্ত। প্রতিটি মিশন আমাদের চাঁদের অজানা দিক সম্পর্কে নতুন নতুন তথ্য প্রদান করেছে এবং মহাকাশ গবেষণার নতুন পথ উন্মোচন করেছে। সেগমেন্ট 4, কেন চন্দ্রাভিযান বন্ধ হলো? 1972 সালে অ্যাপোলো 17 পর থেকে আর কোনো মানুষ চাঁদে যায়নি। এই দীর্ঘ বিরতির পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, চন্দ্রাভিযান অত্যন্ত ব্যয়বহুল একটি উদ্যোগ। অ্যাপোলো প্রোগ্রাম পরিচালনার জন্য মার্কিন সরকারকে প্রায় $25 বিলিয়ন খরচ করতে হয়েছিল, যা আজকের মূল্যে প্রায় $150 বিলিয়ন। এমন বিশাল খরচ বহন করা দীর্ঘমেয়াদে টেকসই ছিল না। দ্বিতীয়ত, অ্যাপোলো মিশনের মূল লক্ষ্য ছিল স্পেস রেসে সোভিয়েত ইউনিয়নের ওপর আধিপত্য বিস্তার করা। কিন্তু 1970-এর দশকে স্নায়ুযুদ্ধের গতি ধীর হয়ে এলে চাঁদে অভিযান পরিচালনার জন্য রাজনৈতিক ইচ্ছাও কমে যায়। চন্দ্রাভিযানকে তখন আর জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়নি। তৃতীয়ত, নাসার মনোযোগ তখন চাঁদ থেকে সরিয়ে গভীর মহাকাশ এবং অন্যান্য গবেষণায় কেন্দ্রীভূত হয়। বিজ্ঞানীরা চাঁদ থেকে যেসব তথ্য এবং নমুনা সংগ্রহ করেছিলেন তা নিয়ে কাজ করার জন্য আরও সময় প্রয়োজন ছিল। পাশাপাশি মঙ্গল গ্রহ এবং সৌরজগতের অন্যান্য গ্রহ ও উপগ্রহের নিয়ে গবেষণার দিকে মনোযোগ দিতে চায় নাসা। অন্যদিকে 1970-এর দশকে তেলের সংকট এবং আর্থিক মন্দার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থাও চাপে পড়ে। বাজেট সংকটের কারণে নাসার মতো বড় সংস্থাগুলোকে তাদের প্রকল্পের সীমাবদ্ধতা মেনে চলতে হয়। অ্যাপোলো 18, 19 এবং 20 মিশন পরিকল্পিত ছিল, কিন্তু সেগুলো বাজেটের অভাবে বাতিল হয়ে যায়। একই সময়ে মার্কিন কংগ্রেস এবং জনগণের আগ্রহ চন্দ্রাভিযানের প্রতি কমে যেতে থাকে। একবার মানুষ চাঁদে পা রাখার পর অনেকেরই মনে হতে থাকে চাঁদে যাওয়া আর কোনো কিছু নয়। ফলে রাজনৈতিক নেতৃত্বের এই মিশনগুলোতে আর বিনিয়োগ করতে উৎসাহিত হয়নি। তবে এই বিরতির কোনো ব্যর্থতা নেই, বরং এটি মহাকাশ গবেষণার জন্য নতুন পথ উন্মোচনের সূচনা ছিল। নাসা তখন স্পেস শাটল প্রোগ্রাম এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS নির্মাণের মতো প্রকল্পে মনোযোগ দেয়, যা দীর্ঘমেয়াদে মহাকাশ গবেষণায় আরও বড় অবদান রাখে। কিন্তু চাঁদে মানুষের পদচিহ্ন যে এটি যুগান্তকারী ঘটনা ছিল তা অস্বীকার করার উপায় নেই। আমরা জানি এই বিরতি সাময়িক। মানুষ আবার চাঁদের দিকে ফিরে তাকাচ্ছে এবং নতুন কল্পনার মাধ্যমে চাঁদের অজানা রহস্য উন্মোচনের অপেক্ষায় রয়েছে। সেগমেন্ট 5, ভবিষ্যতের চন্দ্রাভিযান। চাঁদে মানুষের অভিযান এখানেই শেষ হয়ে যায়নি, বরং এটি নতুন করে শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। নাসা এবং বেসরকারি মহাকাশ সংস্থাগুলো এখন আবার চাঁদে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে, তবে এবার লক্ষ্য আরও বড়। নাসার নতুন প্রোগ্রাম আর্টেমিস হল চন্দ্রাভিযানের ভবিষ্যৎ। এই প্রোগ্রামের লক্ষ্য হল 2025 সালের মধ্যে মানুষকে চাঁদে পাঠানো এবং প্রথমবারের মতো একজন নারী এবং একজন কৃষ্ণাঙ্গ মহাকাশচারীকে চাঁদের পৃষ্ঠে নামানো। আর্টেমিস মিশনের মাধ্যমে চাঁদে স্থায়ী ঘাঁটি স্থাপন করার পরিকল্পনা রয়েছে, যা ভবিষ্যতে মঙ্গল গ্রহে অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে কাজ করবে।
আর্টেমিস প্রোগ্রামে ব্যবহৃত হবে অত্যাধুনিক স্পেস লঞ্চ সিস্টেম। নাসা চাঁদের দক্ষিণ মেরুতে অভিযান পরিচালনা করতে চায়, কেননা এই অঞ্চলে বরফের উপস্থিতি রয়েছে বলে ধারণা করা হয়। বরফ থেকে জল এবং অক্সিজেন তৈরি করার প্রযুক্তি পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে, যা ভবিষ্যতে দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধু নাসাই নয়, বেসরকারি সংস্থাগুলো চন্দ্রাভিযানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অ্যালেন মাস্কের স্পেস এক্স চাঁদে বাণিজ্যিক ভিত্তিতে অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। তবে স্টারশিপ রকেট সিস্টেম চাঁদে কার্গো এবং যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত করা হচ্ছে। স্পেস এক্স চাঁদে ট্যুরিজম এবং বাণিজ্যিক গবেষণার নতুন যুগ শুরু করতে চায়। অন্যদিকে ইউরোপীয় স্পেস এজেন্সি, চীন এবং ভারতও চাঁদে তাদের গবেষণা বাড়ানোর চেষ্টা করে চলছে। চীন সম্প্রতি চাঁদে রোবোটিক মিশন পরিচালনা করেছে এবং এটি একটি স্থায়ী লুনার বেস স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে। ভারত তার চন্দ্রযান মিশনের মাধ্যমে চাঁদে গবেষণার নতুন সম্ভাবনা উন্মোচন করেছে। এই মিশনগুলোর মাধ্যমে আমরা কেবল চাঁদের মাটিতে দাঁড়ানোর গল্পই নয়, বরং চাঁদে টেকসইভাবে বসবাস করার প্রযুক্তি এবং উপায় নিয়ে গবেষণা করছি। ভবিষ্যতে চাঁদ শুধু আমাদের গবেষণার ক্ষেত্র নয়, বরং মহাকাশে মানবজাতির স্থায়ী ঘাঁটি হয়ে উঠতে পারে। চাঁদের দিকে মানবজাতির এই নতুন যাত্রা আমাদের একটি প্রশ্নের সম্মুখীন করে: আমরা কি শুধুই চাঁদে থেমে থাকব, নাকি মহাকাশের আরো গভীরে অথবা দূরে যাওয়ার পথে এগিয়ে যাব? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের অপেক্ষা করতে হবে আর্টেমিস এবং অন্যান্য ভবিষ্যৎ মিশনের সাফল্যের জন্য। চাঁদ নিয়ে স্বপ্ন আবার শুরু হয়েছে এবং এটি শুধু শুরু। মানুষের চাঁদে যাওয়ার গল্প শুধু এক আবিষ্কারের গল্প নয়, এটি মানবজাতির সীমাহীন সম্ভাবনার প্রতীক। আমরা মহাকাশে যে অধ্যায় শুরু করেছি তা কেবল শুরু। ভবিষ্যতে চাঁদ এবং তার বাইরের মহাকাশে নতুন ইতিহাস লেখা হবে। এই ছিল আজকের তথ্য তরণী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আবার দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ।